জীবন ধারণের জন্য যেমন পানি আলো বাতাসের প্রয়োজন হয়, ঠিক তেমনি টাকাও একটি উপাদান হয়ে দাঁড়িয়েছে, যা ছাড়া জীবনযাপন করা প্রায় অসম্ভব। যার টাকা নেই সে টাকা উপার্জন করার রাস্তা খুঁজছে, আবার যার টাকা আছে সে ওই টাকাকে বাড়ানোর চেষ্টা করছে। আজ এমনই এক লোকের গল্প বলতে চলেছি, টাকা কামানো যার বা হাতের খেলা ছিল। কথার দ্বারা সে যে কোনো মানুষকে বোকা বানিয়ে কোটি টাকা লুট করতে পারত। কোটিপতি থেকে ক্ষুদ্র ব্যবসায়ী এমন কেউ ছিল না যাকে সে ধোকা দেয়নি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন থ্রিলার ইউনিভার্স। বলছি 2018 সালে মুক্তি পাওয়া তেলুগু মুভি ব্লাড মাস্টারের কথা। মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। তো চলুন বন্ধুরা, মুভির এক্সপ্লেনেশন শুরু করি। এই মুভিটি উত্তম কুমার নামে এক লোককে ঘিরে, যার মতে এই দুনিয়ার টাকা কামানোর চেয়ে সহজ কোনো কাজই নেই, আর তার জন্য শুধু একটি কাজ করতে হবে। এমন একজনকে খুঁজতে হবে যে টাকা কামানোর জন্য মরিয়া হয়ে আছে। উত্তম আজ এমনই একজনের সাথে দেখা করতে এসেছে যার নাম দীনা শেট্টি। উত্তম শেট্টিকে বলছিল এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে টাকা কামাতে চায় না, এই জন্য যার টাকা বেশি তার সম্মানও বেশি। 3 মাস আগে কৃষ্ণাপাটনা রোডে পুলিশ 5 জনকে অ্যারেস্ট করেছিল, যাদের কাছে 3টি জিনিস ছিল, যার 2টি জিনিসের কথা পুলিশ রেকর্ডে উল্লেখ আছে, একটি মিসিং। ওই পুলিশের 3 জন চাকরি ছেড়ে একজন দুবাই, একজন সিঙ্গাপুর, আরেকজন এমএলএ নির্বাচন করছে। তাহলে বুঝতে পারছেন ওই জিনিসটির মূল্য কী ছিল, যেটা তারা 15 কোটি টাকা বিক্রি করেছিল। এমনই আরেকটা পিস এখনও আছে। আমি এই ব্যবসা সবই জানি, কিন্তু আমার কাছে টাকা নেই। এখন আমাদের 10 লাখ টাকা লাগবে, যা দিয়ে আমরা 15 কোটি টাকা কামাতে পারবো। উত্তম যথাসম্ভব সেটিকে ব্রেন ওয়াশ করে যে এই পিসটি তার হাতে এলে সেটি 15 কোটি টাকা পাবে। উত্তম শুধু তার 15% কমিশন নেবে। 15 কোটি টাকার কথা শুনেই সেটি একটু ভেবেচিন্তে বলতে চায়, তাই উত্তম ফোন নম্বর দিয়ে চলে যায়। এই সেটির মূলত চোরাই তেলের ব্যবসা আছে। টাকার কোনো কমতি নেই তার, কিন্তু টাকার লোভ তাদেরই বেশি যাদের অনেক টাকা আছে। তাই সেটি উত্তমকে কল করে বলে, আমি ভেবে দেখেছি ওই পিস আমারই চাই, টাকা রেডি আছে, কেউ কেনার আগে কালি চল আমরা কিনে নিই। উত্তমের পাশে যাদের দেখছেন তারা উত্তমের অ্যাসিস্ট্যান্ট, একজনের নাম সিগন্যাল, আরেকজনের নাম নান্দু। কথা মতো পরবর্তী দিনই উত্তম সেটিকে নিয়ে শহর থেকে দূরে একটি পাহাড়ি অঞ্চলে যায়, যেখানে এক বাবার কাছে এই জিনিসটি আছে। জানা যায় জিনিসটির ওজন 4 কেজি। 3 বছর খোঁজার পর পাওয়া গেছে। আর এই সেই বাবা। তবে বাবার নির্দেশনা কেউ কথা বলতে পারবে না। বাবা হাড়ি থেকে একটি সাপ বের করে একটি বস্তায় ভরে দেয়। মূলত এটি সেই পিস যার কথা আমরা এতক্ষণ শুনেছি। সাথে আরেক বস্তায় সেখানের মাটিও ভরে দেয়। তবে দেওয়ার আগে ওজন করেও দেখিয়ে দেয় সাপটির ওজন 4 কেজিরও বেশি। কথা মতো তারা 10 লাখ টাকার বিনিময়ে সাপটিকে কিনে নেয়। সেটি জানতে চাচ্ছিল সাপের পাশে কথা বলতে নিষেধ করলো কেন। উত্তম বলে কারণ সাপটি 200 ভাষা জানে, শব্দ পেলেও ওজন কমে যায়, আর ওজন কমলে দামও কমে যাবে। এরপর তারা ফিরে যাচ্ছিল। পথে সেটিকে একজন কল করে সাপটির কথা জানতে চায় যে এটির ওজন কত। সেটি বলে পুরো 4 কেজি। বলার সাথে সে বলে, আমার কাছে 20 কোটির একটি পার্টি আছে, চেন্নাইয়ের পার্টি। আমি কালই আসছি, আপনি অন্য কারোর কাছে সেল করবেন না আবার। উত্তম বলছে 15 কোটি, এখন পাচ্ছে 20 কোটি। সেটি তো মহা খুশি। সেটি উত্তমকে বলে, তুমি যে ক্লায়েন্ট এনেছ সে 15 কোটি দেবে, আর মাত্র যে কল করেছিল সে তো 20 কোটি দিবে। তাহলে তোমার ক্লায়েন্টকে না করে দাও। উত্তম বলে, দেখুন ইমানদার হন, আমরা তাকে কথা দিয়েছি, আর আপনার এই ক্লায়েন্ট কিন্তু আমি চিনি না, আমার কমিশনটা আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। সেটি বলে, আরে ভাই তুমি চিন্তা করো না, তোমার কমিশন তুমি পাবে, কিন্তু এত টাকা দিয়ে একটি সাপ কেন কিনতে চাচ্ছে ওরা? উত্তম বলে, এটি সাধারণ কোনো সাপ না, এই সাপ দিয়ে মানুষ লুকানো গুপ্তধনের খোঁজ করে, তাই এত দাম। এরপর সেটি সাপটিকে নিয়ে তার পূজার ঘরে রেখে দেয়। সাপ বলে বাড়ির মানুষ ঘাবড়ে যেতে পারে, তাই উত্তম সাপটির নাম রেখে দেয় ব্রুসলি, এবং ভালোভাবে খেয়াল রাখতে বলে। সেটি তার বউ বাচ্চাকেও বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ির টিভি থেকে শুরু করে নিজের কথাও সেটি মিউট করে রেখেছে। দোকান থেকে খাসির মাংস এনে ব্রুসলিকে খেতেও দেয়। সেটি শুধু বসে বসে টাকার স্বপ্ন দেখছে। এর মধ্যে চেন্নাইয়ের পার্টির কল আসে, তারা আগামী দিন আসছে। কথা মতো পরবর্তী দিন উত্তমরা এসে পার্টির অপেক্ষা করছে। এ হচ্ছে গুরু, আর ব্রিফকেস হাতে লোকটির নাম মঙ্গল দুরাই। এরাই মূলত চেন্নাইয়ের পার্টি। সেটি গুরুকে উত্তমের সাথে কথা বলিয়ে দেয় যে এই সব করেছে। এরপর ভিতর নিয়ে ডিল মতো তারা 20 কোটি টাকা বের করতেই সেটির মুখ তো হা। কিন্তু সমস্যা হচ্ছে সাপের ওজন দেখাচ্ছে 2 কেজিরও কম। পার্টি তো রেগে আগুন, 2 কেজির কম সাপ তারা তো কিনবে না। কিন্তু ওজন কমলো কিভাবে? উত্তম বলে, আপনি সাপের সামনে কোনো কথা বলেননি তো? সেটি বলে, আমি তো বলিনি, কিন্তু বাইরে মাইক বাজছিল, তা তো আমি বন্ধ করতে পারিনি। তার মানে এখানেই গরমিল। তবে গুরু শেট্টিকে একটি অপশন দেয়। গুরু বলে, যদি আপনি 7 দিনের মধ্যে ওজন 4 কেজি বানাতে পারেন 10 লাখ টাকা আরও বেশি পাবেন, না হলে ডিল ক্যান্সেল করতে হবে। শেট্টি পড়েছে চিন্তায়। সেটি উত্তমের কাছে বুদ্ধি চাইলে উত্তম বলে, যদি 5 লাখ টাকা আরও খরচ করতে পারেন তাহলে একটা উপায় আছে, হায়দ্রাবাদের জন্য একজন স্পেশাল ডক্টর আছে। এদিকে শেট্টির মাথায় 20 কোটি টাকা ঘুরছে, তাই দ্রুত ডক্টর কেনা হয়।
ডক্টর এসে বুসলিকে একটি ইঞ্জেকশন দেয় এবং ছাদে নিয়ে তাদেরকে অ্যাডভাইস দেয় কী করতে হবে। পাশের বাড়ির ছাদ থেকে তখন একজন মহিলা ডক্টরের মেয়েকে টাকা দিতে দেখে শেট্টির ওয়াইফকে কল করে বলে দেয়, তোমার স্বামী কী সব করছে, খবর রাখো কিছু, এক মেয়েকে দেখলাম টাকা দিচ্ছে। এরপর শেট্টি শপে চলে যেতেই শেট্টির ওয়াইফ ছেলেকে নিয়ে বাড়িতে এসেই ওই সাপটি দেখতে পায় এবং ঘরে সাপ দেখতে পেয়ে ছেলেকে নিয়ে ওই সাপ মারতে শুরু করে। আর খবর পেয়ে দৌড়ে বাড়িতে এসে শেট্টি দেখে সাপ তো আধা মরা। এরপর উত্তমকে কল করে জানালে উত্তম বলে, চিন্তা করবেন না, ডক্টর এখন এখানে আছে, বাবার দেয়া মাটিটি ঘষে লাগিয়ে দিন ওই ক্ষত জায়গায়, আর 2 লাখ টাকা রেডি রাখুন। শেট্টি বলে, টাকার কোনো চিন্তা করবে না, তুমি চলে আসো। এদিকে শেট্টির মুখে সাপের কথা শুনে শেট্টির ছেলে জানতে চায় যে তুমি কিসের কথা বলছো। শেট্টি তখন পুরো বিষয়টি খুলে বললে শেট্টির ছেলে ফোনে সার্চ করে দেখায় এই সাপের নাম রেড স্যান্ড বোয়া, এটি সাধারণ সাপ, মানুষকে এই সাপ দেখিয়ে বোকা বানানো হচ্ছে, তোমাকে বানিয়েছে। শেট্টি তখন ব্যাপারটি বুঝতে পেরে উত্তমকে কল করে, বলে আমার ছেলে বলছে এই সাপ নাকি কানে শুনতে পায় না, তাহলে 200 ভাষা কেমনে জানলো। উত্তমও ব্যাপারটি বুঝতে পারে যে শেট্টির কণ্ঠ একটু ভারী, তাই তার নাটক আর চলবে না। তাই উত্তম ফোনটি ফেলে দিয়ে সেখান থেকে পোল্টি দিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওই বাবা থেকে শুরু করে চেন্নাইয়ের ক্লায়েন্ট, ডক্টর সবাই ছিল উত্তমের সেট আপ করা লোক, আর এভাবে উত্তম কাজ করে থাকে। শেট্টির চ্যাপ্টার আপাতত এখানেই ক্লোজ। তাই উত্তম এবার নতুন ধান্দা করতে ভাইজ্যাক চলে যায়। বিচের পাড়ে উত্তমের কাছে একটি ছেলে ভিক্ষা চাইলে উত্তম তাকে কিছু টাকা দিতেই ছেলেটি পাশে গিয়ে একটি মেয়ের সাথে কথা বলে, যার নাম আপনি। আপনির কাছে ভিক্ষা চাইতে ছেলেটিকে আপনি বলে, যার বাবা মা নেই তার খেয়াল নিজেকে রাখতে হয়, তাই ভিক্ষা করো না, পড়াশোনা করতে হবে, তোমাকে বড় হতে হবে। আপনির কথা শুনে ছেলেটি উত্তমের টাকাগুলো ফেরত দিয়ে আপনির সাথে চলে যায়। অবশ্য পাশে থেকে উত্তম আপনির সব কথাই শুনেছিল। এর পরের সিন একটি সেমিনারে। উত্তম গোল্ডওয়ে নামে একটি কোম্পানি স্টার্ট করেছে, ইয়াং ছেলে মেয়েদেরকে নিয়ে সেমিনার করছে। উত্তম তাদের বলে, আপনারা কি ভাবছেন টাকা নিয়ে ধোকা দিয়ে পালিয়ে যাওয়া কোম্পানি এটি? আমিও এমনটি ভেবেছিলাম, কিন্তু আমি বিশ্বাস করে আজ এই কোম্পানির এমডি, বাইরে আমার BMW দাঁড়ানো আছে। উত্তমের মুখে এরকম কনফিডেন্টলি সফলতার কথা শুনে সামনে থাকা অডিয়েন্সের চোখে মুখে তখন সফলতা উকি দিতে শুরু করে দেয়। নিজের অ্যাসিস্ট্যান্ট দুজনকে কোম্পানির গোল্ড ও ডায়মন্ড ব্যাচ হোল্ডার দেখিয়ে সামনের অডিয়েন্সদের থেকে আরও বিশ্বাস অর্জন করতে থাকে। আর এই কোম্পানির মূল কাজ প্রোডাক্ট সেল করা, যার নাম হচ্ছে ম্যাজিক পার্ল, যার 1 ফোঁটা সর্বরোগের ওষুধ, এই বলে তারা প্রচার শুরু করে দেয়। সেট আপ করা কিছু পেশেন্টকে এনেও তারা দেখায় যে এই ওষুধের দ্বারা তারা ভালো হয়ে গেছে। এরপর 2000 টাকা করে বিক্রি শুরু করে এবং তাদের এই স্কিমে জয়েন করতে বলে সবাইকে। সেমিনারের অডিয়েন্সদেরকে এমন লাঞ্চ করায় তারাও ভেবে নেয় এ সাধারণ কোনো কোম্পানি হবে না, অনেক বড় কোম্পানি। স্কিমে জয়েন করলে চাকরি দেয়া হবে। এই খবর পেয়ে অবনিও তাদের অফিসে আসে। উত্তমের কাছে বলে, আমি আপনাদের সব কিছুই শুনেছি, আর চাকরির খুব দরকার, কিন্তু স্কিমে জয়েন করার জন্য আমার কাছে টাকা নেই। অবনির চাকরির প্রয়োজনীয়তা এবং কোয়ালিফিকেশন শুনে বিনা টাকায় অবনিকে স্কিমে জয়েন করিয়ে দেয়। আর তখন থেকেই অবনির চোখে উত্তম একজন ভালো মানুষ হয়ে দাঁড়ায়। এরপর আমরা রাতে দেখতে পাই আসল কাহিনী। সবই হচ্ছে সিটি কর্পোরেশন কলের জল। মেডিসিন বিক্রিতে তেমন কালেকশন না হওয়াতে উত্তম পরবর্তী দিন অবনিকে স্পিচ দিতে কাজে লাগিয়ে দেয়। মূলত অবনি একজন মেয়ে, তারপর তার মুখে কনফিডেন্স লেভেল দেখে অনেকেই তাদের স্কিমে জয়েন করতে শুরু করে। স্কিমে জয়েন করার পর তার দ্বারা যত লোক জয়েন করবে তারা তার কমিশন পাবে। এই লোভে একে অন্যকে এইভাবে ইনভাইট করে করে স্কিম বিক্রি করতে শুরু করে দেয়। এদিকে মানুষের ভরসা পেতে, ভালো কাজ দেখাতে উত্তম অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এইসব জায়গায় টাকা দান করে দেখাতে শুরু করে দেয়। অবনিও ধীরে ধীরে উত্তমের ভালো কাজ দেখে দেখে উত্তমকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। তাদের যে পরিমাণ স্কিম বিক্রি হচ্ছিল তার কমিশন অ্যামাউন্ট এসেছে 25 লাখ টাকা। তাই কোম্পানির স্কিম হোল্ডারদের মাঝে তাদের স্কিমের যে অ্যামাউন্ট ছিল, মানে কমিশনের টাকা, তার জন্য চেক বিতরণ শুরু হয়ে যায়। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। ব্যাংক থেকে সব চেক বাউন্স হয়ে যায়। এরপর দলে দলে লোকেরা এসে অফিসে ভাঙচুর শুরু করে। অফিস স্টাফরা কোনো মতে তাদেরকে ম্যানেজ করে বসিয়ে শান্ত করে চা নাস্তা করায়। আর উত্তমকে এই ব্যাপার জানানোর পর উত্তম প্ল্যান করে সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অবশ্য পালানোর সময় উত্তম অবনিকেও সাথে নিয়ে যায়। অবনি তো এখনও কিছুই বুঝতে পারছে না কি হতে চলেছে। তবে কিছু দূর যেতেই উত্তম পুরো বিষয়টা অবনিকে ক্লিয়ার করে দেয়। উত্তম বলে, আমি ভালো মানুষ না, আমি টাকার জন্য ওদের ধোকা দিয়েছি, তবে কোনো মাসুম লোকদের ধোকা দেয়নি, লালসাগ্রস্ত লোকেদেরকেই ধোকা দিয়েছি। শোনা মাত্রই অবনির সকল স্বপ্ন ও ভাবনা ভেঙে যায়। উত্তম অবনিকে বেশ কিছু টাকা দিয়ে বলে, তোমার কাজ এখানেই শেষ। এরপর উত্তম ভাইজাক থেকেও কেটে পড়ে। সমস্ত স্বপ্ন ভেঙে যাওয়ায় অবনি তখন টাকা ফেলে রাস্তায় বসে কান্না করছে। এরপর সিন চলে যায় সাগরে। উত্তম এখন ক্যাপ্টেন সেজেছে। সাগরের মাঝে বোটে বসে এক ক্লায়েন্টকে ব্রিটিশ শাসনামলের ধনসম্পদ নিয়ে ডুবে যাওয়া জাহাজের বিষয়ে কথা বলছে। উত্তম তাকে বোঝাচ্ছে
এই জাহাজ খোঁজার রিসার্চ করতে করতে আমার অনেক টাকা নষ্ট হয়েছে। আপনি যদি কিনে নেন আমাকে কমিশন দিলে হবে। কিন্তু উত্তম এরপরই বুঝতে পারে এটি পুলিশেরই একটি চাল। তাই উত্তম সাথে সাথে অন্য দুজনকে অ্যালার্ট করে দিতেই তারা পালিয়ে যায়। কিন্তু উত্তম পুলিশের হাতে ধরা পড়ে। সাথে সাথে মিডিয়ার মাধ্যমে সারা দেশে এই খবর ছড়িয়ে পড়ে যে উত্তম অ্যারেস্ট হয়েছে। এবং এই খবর পেয়ে হায়দ্রাবাদ থেকে ডিসিপি চন্দ্রশেখর ওই থানার এসআইকে কল করে। চন্দ্রশেখর এসআইকে বলে, তুমি যাকে অ্যারেস্ট করেছ তার আসল নাম উত্তম কুমার। আমি আসছি, তার আগে তুমি ওর সকল ফোন নিয়ে নাও, কারোর সাথে যোগাযোগ করতে দিও না, এমনকি ওকে আলাদা সেলের মধ্যে নিয়ে আটকে রাখো, আর তোমার ফ্যাক্স অন রাখো, আমি ডকুমেন্টস পাঠাচ্ছি। এসআই থানায় ফিরে দেখতে পায় উত্তম বসে আছে, আর ফ্যাক্সের কথা জানতে চাইলে কনস্টেবল এক গাদা ফ্যাক্সের কপি এনে দেয় তার কাছে, যেগুলো মূলত পুলিশ কমপ্লেইন। মানে উত্তম এক এক জায়গায় এক এক নামে এক এক সাজে বিভিন্ন জায়গায় মানুষকে ধোঁকা দিয়েছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে। এগুলো তাদেরই কমপ্লেইন। কমপ্লেইনের পরিমাণ দেখে এসআই দ্রুত উত্তমকে হাজতে পুরে রাখে। এরপর উত্তমকে আদালতে নেওয়া হলে পুলিশের আবেদনে কোর্ট উত্তমকে 7 দিনের পুলিশ রিমান্ডে দেয় এবং এর মাঝে নিজ উকিলের সাথে মাত্র 1 ঘন্টা দেখা করার অনুমতি দেয়। কোর্ট থেকে আনার পরে শুরু হয় টর্চার। ডিসিপি জানতে চায়, কেন তুই এসব করেছিস? উত্তম বলে, এর পিছে বড় কাহিনী, বিশ্বাস করতে চাইবেন না। ডিসিপি আবার জানতে চায়, তাহলে টাকা কোথায়? উত্তম জবাব দেয়, টাকা তারাই জমায় যারা উপার্জন করতে পারে না, আমি খরচ করে ফেলেছি। এরপর আবার ধাপে ধাপে টর্চার চলতে থাকে, আর মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ, কিন্তু কোনোভাবেই উত্তম মুখ খুলছে না। ডিসিপি আবার জানতে চায়, যাদের টাকা লুট করেছ তাদের অসহায়ত্বের কথা একবার ভেবেছ? উত্তম বলে, আমি তো কাউকে ধোকা দিইনি, আমি ধোকা খাওয়ার সুযোগ দিয়েছি। এরপরই উত্তম নিজের পিছের গল্প বলতে শুরু করে, কেন উত্তম এই রাস্তায় এসেছে, কেন সে মানুষকে ধোকা দিচ্ছে। উত্তম বলে, আমার তখন 7 বছর, আমরা বস্তিতে বসবাস করতাম। আমার বাবা পাশের একটি বেসরকারি ব্যাংকের পিওনের চাকরি করত, মা ভ্যানে করে ফুল বিক্রি করত। ব্যাংকটি তখন দেউলিয়া হওয়ার পথে, এর জন্য ব্যাংক পালানোর প্ল্যান করছিল। আমার বাবা শুনে ফেলায় আওয়াজ তুলেছিল যে কত মানুষ নিঃস্ব হয়ে যাবে। তার প্রতিদানে আমার বাবাকে চাকরি থেকে বের করে দেয়। এরপর বাবা মা একসাথে ফুল বেচতে থাকে। একদিন ব্যাংক একটি স্কিম ঘোষণা দেয় যে টাকা ডাবল করবে। লোভে পড়ে মানুষেরা তখন হুমড়ি খেয়ে পড়ে। বাবা সবাইকে বোঝাতে চেষ্টা করেছিল যে ব্যাংক তাদের টাকা লুট করে চলে যাবে, কিন্তু বাবার কোনো কথাই কেউ শোনেনি। মানুষের ভিড়ে পদতলিত হয়ে আমার বাবা মারা যায়। বাবাকে বাঁচাতে গেলে মা হতে হয়, টাকা ছাড়া মায়ের চিকিৎসাও হচ্ছিল না। এদিকে ব্যাংকের উপর কেস চলছিল। একজন সমাজকর্মী আমাকে নিয়ে একটি অফিসে যায়। আমাকে দেখে কারোর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে একটি ব্রিফকেস নিয়ে আসে। এরপর আমাকে বসিয়ে রেখে ফিরে আসার কথা বলে পালিয়ে যায়, আর সে ফিরে আসেনি। ওই দিন আমি বুঝতে শিখেছি মানুষকে ধোঁকা কিভাবে দিতে হয়। এরপর আমার মাও মারা যায়। শ্মশানে শ্মশানকর্মী আমাকে কাঁদতে দেখে বলেছিল, ধোঁকা দেয়াকারীকে কখনো শত্রু ভেবো না, তাকে গুরু ভাবো। দুনিয়া এমনই। ওই বয়সে আমি রাস্তায় এসে পড়ি। রাস্তায় রাস্তায় ঘুরে আমি শিখেছি মানুষ টাকার পিছে ছুটছে, সবার শুধু টাকার নেশা। ওই দিন থেকে আমি ধোঁকা দেওয়া শুরু করে দিই। কথাগুলো শোনার পর ডিসিপিও বুঝতে পারে উত্তম কী জন্য এমন হয়েছে। তবে তা যাই হোক, সে ক্রাইম করেছে, তাই ভিতরে চলতে থাকে 3rd ডিগ্রি ট্রিটমেন্ট। আর থানার বাইরে উত্তমের সহযোগীরা উত্তমকে ছাড়ানোর জন্য টাকা ছড়াচ্ছে। এরপর শুরু হয় বিচারিক কাজ। উত্তমের বিরুদ্ধে হাজারো মানুষের অভিযোগ। একজনকে সে বলেছে রিজার্ভ ব্যাংকের গভর্নর তার শ্বশুর, এই বলে তার থেকে টাকা নিয়েছে। একজনের কাছে চাঁদে 100 গজ জমি বিক্রি করেছে। আবার কাউকে বলেছে লিলিপুট মানুষ দেওয়ার কথা, তার কাছ থেকে কোটি টাকা হাতিয়েছে। মানে এমন কোনো পন্থা নেই যা সে অবলম্বন করেনি। আর ওই সকল লোককেই সে টার্গেট করেছিল যাদের টাকা বাড়ানোর লোভ ছিল। কোর্টে সবাই যার যার মতো করে সাক্ষী দিচ্ছিল। এরপর কোর্টের বিরতিতে কোর্টের বাইরে উত্তমের উকিল ও তার সহযোগীরা সরকার পক্ষের উকিল ও সকল অভিযোগের আইউইটনেসকে টাকার দ্বারা কিনে নেয়। এরপর আবার কোর্ট শুরু হলে কোর্টে উত্তমের সম্পর্কে সবাই ভালো ভালো কথা বলতে শুরু করে, যা দেখে উত্তমের কাছে ধোঁকা খাওয়া ভেরুস্বামী নামে এক লোক কোর্টের উপর আস্থা করতে না পেরে পাশুপাতি নামে এক লোকাল ডনের কাছে চলে যায়। এখানে আমরা জানতে পারি এই ভেরুস্বামী কিভাবে ধোঁকা খেল। ভেরুস্বামী তার এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিল, সামনে নির্বাচন করতে প্রস্তুতিও নিচ্ছিল। ঠিক তখন উত্তম ভেরুস্বামীকে ইমু পাখির ব্যবসার কথা বলে সেখানে প্রচার শুরু করতে বলে এবং এই পাখির ডিমের দাম লাখ টাকা বলে মানুষকে টাকা ডাবল করার জন্য ইমু পাখির উপর টাকা লাগাতে বলে। যা শুনে ভেরুস্বামীর ভরসায় ওই গ্রামের সকল মানুষ টাকা ডাবল করার লোভে তাদের সব সঞ্চয় ইমু পাখিতে লাগিয়ে দেয়। এরপর একদিন উত্তম টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, আর ঋণের দায়ে মানুষের ভয়ে ভেরুস্বামী সেদিন থেকে পালিয়ে বেড়াচ্ছে। ভেরুস্বামীর কাছে সব কিছু শোনার পর পাশুপতি ভেরুস্বামীকে কথা দেয় যে সে তার টাকা তুলে দেবে। এদিকে সকল সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে উত্তমকে কোর্ট নির্দোষ প্রমাণ করে ছেড়ে দেয়। মানে টাকার কাছে সব বিক্রি আর কি। ছাড়া পেয়ে উত্তম বাইরে ডিসিপির সাথে দেখা করে। তুমি বের হয়েছে এর জন্য আমি অখুশি হয়নি। ডিসিপি শুধু উত্তমকে বলে,
তুমি যে টাকার পিছে আজ ছুটছ একদিন ওই টাকাই তোমার জীবন দুর্বিষহ করে তুলবে। এরপর উত্তম সবার সাথে দেখা করে কোর্ট থেকে বের হচ্ছিল এবং ফোনে গুরুর সাথে প্ল্যান করছিল পরবর্তী ধোকার কাজ কোথায় গিয়ে করবে। ঠিক তখনই কোর্টের বাইরে থেকে পাশুপতির লোকজন উত্তমকে তুলে নিয়ে যায়। উত্তমকে তাদের আস্তানায় নিয়ে জানতে চায় যে টাকা কোথায়, কিন্তু উত্তম কিছুতেই বলতে চাচ্ছিল না। পাশুপতি উত্তমকে এমনভাবে চর্চা শুরু করে যে বাধ্য হয়ে উত্তম সব টাকা দিতে রাজি হয়। উত্তম তার সহযোগীদেরকে ফোন করে এবং কার কার কাছে কোথায় কত টাকা রেখেছে সব বলে দেয়। উত্তমের কথা মতো তারা সবার থেকে টাকা কালেক্ট করতে শুরু করে। এরপর টাকা দেওয়ার দিন একটি লোকেশন ঠিক করে পাশুপতি ভেরুস্বামীকে সেখানে পাঠায়, কিন্তু উত্তমের সহযোগীদের কোনো দেখা নেই। উত্তম নান্দুকে কল করে জানতে চাইলে নান্দু বলে, সরি গুরু, আমরা তো তোমারই শিষ্য, তাই তোমার থেকে শিখেছি কিভাবে ধোকা দিতে হয়। তাই ওরা উত্তমকে ধোকা দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। এদিকে পাশুপতি ভাবছে উত্তম হয়তোবা তাকে ধোকা দিচ্ছে, তাই পাশুপতি রেখে উত্তমকে মারতে যেতেই উত্তম পাশুপতিকে অফার দেয়, যদি তুমি ভেরুস্বামীকে ম্যানেজ করে নাও, আমি আগামী যে কাজটি করব সেখানে 100 কোটি থেকে 50 কোটি তোমাকে দিব। যার লোভে পড়ে পাশুপতি ভেরুস্বামীকেই খুন করে ফেলে। এরপর উত্তমকে বলে, যদি তুই আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করিস তাহলে পাতাল থেকে হলেও খুঁজে বের করে তোকে আমি মেরে ফেলব। এরপর তারা উত্তমকে নিয়ে পরবর্তী ধান্দার খোঁজে বেরিয়ে পড়ে। এখানে ছোট্ট একটি ঘটনা না বললেই নয়। পার্শ্ববর্তীর লোক বলছিল ওর মধ্যে এমন কিছু নেই যে ও কিছু করতে পারে, এমনটা আমরাও পারবো, আমরা কম কিসের। তখন উত্তম বলে, ওই যে লোকটা দেখছো বাস্তবে দাঁড়িয়ে আছে, তাকে ধোকা দিয়ে তার কাছ থেকে 100 টাকা নিয়ে আসো। ছেলেটি বলে, 100 কেন, 200 নিয়ে আসবো। কথা মতো সে লোকটির কাছে গিয়ে তাকে বলে, আমার পার্স চুরি হয়ে গেছে, আমাকে 200 টাকা ধার দিন, আমি ফিরে গিয়ে আপনাকে মানি অর্ডার করে দিব। কিন্তু লোকটি তাকে ফ্রড ভেবে তাড়িয়ে দেয়। ফিরে যেতে উত্তম জানতে চায়, তোর ঘড়ির দাম কত রে? সে বলে 150 টাকা। উত্তম তাকে একটি প্ল্যান বলে দেয়। এরপর প্ল্যান মতো সে লোকটির কাছে গিয়ে হাতের ঘড়িটি খুলে দিয়ে বলে, আমার ঘড়িটা সিঙ্গাপুর থেকে এনেছিলাম, 5000 টাকা দাম, আপনি আমাকে 500 টাকা দিন, আমি পরে এসে নিয়ে যাব। লোকটি তখন ঘড়ির বিনিময়ে তাকে 400 টাকা দিতে রাজি হয়, মানে 150 টাকার ঘড়ি এখন 400 টাকায় বিক্রি হলো। ফিরে যেতেই সবাই উত্তমের কাছে জানতে চায়, এটা তুমি কিভাবে করো? উত্তম বলে, একদমই সোজা, কাউকে যদি লুট করতে চাও দয়ার আশা করো না, তাকে লোভ দেখাও। এরপর তারা একটি রেস্টুরেন্টে বসে 100 কোটি টাকা কামানোর প্ল্যান করছিল। উত্তম বলছিল তার জন্য কম করে হলে 20 লাখ টাকা দরকার, যা পাশুপতির কাছে নেই। ঠিক তখনই টিভিতে বৈষ্ণবী জুয়েলার্সের একটি অ্যাড দেখে উত্তম একটি প্ল্যান বানায়। তারা প্রথমে বৈষ্ণবী জুয়েলার্স থেকে মালিকের একটি কার্ড নেয়। এরপর কার্ডে থাকা ডিটেলস দিয়ে প্রেস থেকে প্রিন্ট করায় যে আগামীকাল বৈষ্ণবী জুয়েলার্সে স্বর্ণ অর্ধেক দামে পাওয়া যাবে, এবং এই কাগজগুলো আশেপাশের গ্রামে বিতরণ করে দেয়। প্ল্যান মতো রাতের বেলা জুয়েলার্সের মালিককে বারবার কল করে গালিগালাজ দিতে থাকে। একসময় বাধ্য হয়ে মালিক ফোনটি অফ করে দেয়। এরপর শুরু হয় তাদের কাজ। বাসামা নামে একজনকে মদের বোতল দিয়ে ওই জুয়েলারির সিকিউরিটি গার্ডের সাথে সখ্যতা করায় এবং গার্ডকে মদ খাইয়ে খাইয়ে বেহুশ করে তার পোশাক পরে নিজে সিকিউরিটি গার্ড সাজে। এদিকে সকাল হতে অর্ধেক দামে স্বর্ণ পাওয়া যাবে, এই লোভে একে একে মানুষেরা ভিড় করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই ভিড় এত বড় হয়ে যায় যে তাদেরকে লাইনে দাঁড়াতে হয়। আর এই সুযোগটা কাজে লাগাতে তারা 2টি কার্ড নিয়ে এসে বলে সবাই স্বর্ণ পাবে, কিন্তু এর জন্য তাদেরকে টাকা দিয়ে টোকেন নিতে হবে। এরপর শুরু হয় টোকেন বিতরণ। জনতার ভিড় দেখে পুলিশও এসে পড়ে। পুলিশ ফ্রিতে কিছু টোকেন চাইতেই তারা 20টি টোকেনের কথা বললে পুলিশ খুশিতে খুশিতে লাইন ঠিক করতে শুরু করে দেয়। এদিকে প্রায় সকাল হয়ে যাচ্ছিল। জুয়েলারি শপের এক কর্মচারী এসে সব কিছু জানতে পেরে তাদের মালিকের বাড়িতে কল করে জানিয়ে দেয়। আর মালিকের আসার খবর পেয়ে টোকেন শেষ আনতে যাচ্ছি বলে অন্যরা পালিয়ে যায়। দোকান মালিক এলে সবাই জানতে পারে এমন কোনো অফার তারা দেয়নি, মানে সবাই তারা ধোকা খেয়েছে। আর ধোকার টাকা নিয়ে উত্তমরা তখন পার্টি করছে। পাশুপতি উত্তমের উপর খুবই খুশি, তাকে পুরোপুরি বিশ্বাস করেছে এখন। কিন্তু উত্তম তাদের থেকে মুক্তি চায়। এই জন্য তাদেরকে আরেকটা প্ল্যানের কথা বলে সবাইকে সাদা কাপড় পরিয়ে নিয়ে উত্তম বলে, পার্টি আমাকে চিনে ফেলবে, তাই তোমাদের পাঠাচ্ছি। উত্তমের প্ল্যান মতো পাশুপতি অন্যদের নিয়ে সেই সেটির কাছে যায় এবং সেটিকে ওই সাপের অফার শুরু করে যেই সাপের জন্য সেটি আগেরবার ধোকা খেয়েছে। তবে সেটি বিষয়টি বুঝতে পেরে তাদেরকে একজন ক্লায়েন্টের কথা বলে উপরে নিয়ে যায় আর ক্রাইম ব্রাঞ্চে খবর দিয়ে সেটি পাশুপতিদেরকে পুলিশে ধরিয়ে দেয়। পাশুপতি এবার বুঝতে পারে উত্তম তাকেও ধোকা দিয়েছে। এদিকে উত্তম সেখান থেকে দূরে চলে যাচ্ছিল। বাসের মধ্যেও তাকে চিনতে পেরে মারধর করে নামিয়ে দেওয়া হয়। ধোকা খাওয়া বিভিন্ন মানুষেরা উত্তমকে যেখানেই দেখছে সেখানেই অপমান করছে, সেখানেই কথা উঠছে। এমনকি এক জায়গায় তো উত্তম গণধোলাই খায়। এখন এই টাকার নেশায় তার জীবন দুর্বিষহ করে তুলেছে। যেমনটি ডিসিপি বলেছিল, তার পালানোর কোনো জায়গা নেই। আহত অবস্থায় হাঁটতে হাঁটতে উত্তম অবনীকে দেখতে পায়। অবনী বলে ডাকতেই অবনী উত্তমকে উদ্ধার করে একটি অনাথ আশ্রমে নিয়ে যায়। এরপর অবনীর পরিচর্যায় আস্তে আস্তে উত্তম সুস্থ হতে থাকে। অবনী এই আশ্রমে বাচ্চাদের পড়াশোনা করায়।
অবনী একদিন বাচ্চাদেরকে শেখাচ্ছিল মানুষ যত সম্পত্তি অর্জন করুক না কেন একদিন তাকে খালি হাতেই যেতে হবে। অবনীর কথাবার্তা, অবনীর সঙ্গ এবং এখানের পরিবেশ দেখে সব কিছু মিলিয়ে উত্তম স্বাভাবিক জীবনের পথ খুঁজে পাচ্ছিল। উত্তম এখন পরিবর্তন হতে চায়, ভালোভাবে বাঁচতে চায়। তাই উত্তম অবনীকে বিয়ের প্রপোজাল দেয়। অবনী এমনিতে উত্তমকে পছন্দ করত, তাই উত্তমের মাঝে পরিবর্তন দেখে অবনীও রাজি হয়ে যায়। আর আশ্রমের সবার উপস্থিতিতে তাদের বিয়েটা হয়। বিয়ের পর তারা দুজন মিলে সেখান থেকে অনেক দূরে একটি পাহাড়ে গিয়ে ঘর বাঁধে। উত্তম নার্সারি কাজ শুরু করে। ফুলের গাছ বিক্রি করে করে তাদের সংসার চলছিল। এর মাঝে একদিন জানা যায় অবনী প্রেগনেন্ট। এইভাবে ভালোভাবেই তাদের দিন কাটছিল। এর মধ্যে একদিন উত্তম অবনীকে নিয়ে মেডিকেল চেক আপ করাতে শহরে নিয়ে যায়। আর সেখানে পার্শ্ববর্তীর লোকজন উত্তমকে দেখে ফেলে। পার্শ্ববর্তীকে খবর দেওয়ার পর পার্শ্ববর্তী লোকজন নিয়ে উত্তমদের সেই পাহাড়ে যায়। পার্শ্ববর্তী তো তখন তাদেরকে মেরে ফেলতেই চাচ্ছিল। এদিকে স্বপ্ন শুনে অবনীও এগিয়ে আসে। তবে উত্তমের অনুরোধে তারা এমন অভিনয় করে যে তারা উত্তমের বন্ধু। তাই অবনী কিছু বোঝার আগেই অবনীকে তারা সেখান থেকে পাঠিয়ে দেয়। উত্তম পার্শ্ববর্তীকে কনভিন্স করার চেষ্টা করছিল। উত্তম বলে, আমার কাছে 100 কোটি টাকা বানানোর একটা প্ল্যান আছে। 100 কোটির কথা শুনে পার্শ্ববর্তী উত্তমের কথা রাজি হয়। এরপর উত্তম তাদের সাথে চলে যাচ্ছিল। অবনী শুধু উত্তমকে বলে, আবারও ওই কাজে যাচ্ছ? প্লিজ এবার আমাকে ধোকা দিও না। এদিকে অবনীর ডেলিভারির সময় হয়ে যাচ্ছে। তারপরও অবনীকে বাঁচাতে উত্তম তাদের সাথে চলে যায়। তবে পার্শ্ববর্তী যাওয়ার আগে তার ভাই বাসাবাকে অবনীর কাছে রেখে যায়, কারণ উত্তম যদি ধোকা দেয় তাহলে তারা উত্তমের বউ বাচ্চাকে মেরে ফেলবে। সেখান থেকে ফিরে এসে প্ল্যান কার্যকর করতে পার্শ্ববর্তী উত্তমকে 20 লাখ টাকা দেয়। এরপর উত্তম নতুন একটি প্ল্যান করে। উত্তম সবাইকে নিয়ে 600 বছর পুরনো একটি মন্দিরে যায় এবং 3 জন চোরকে ঠিক করে ওই মন্দিরের উপরে থাকা কলসটিকে চুরি করিয়ে নিয়ে আসে। তবে কলসটির শুধুমাত্র কিছু ছবি তুলে রেখেই উত্তম সেগুলোকে ভেঙে কেজি হিসেবে বিক্রি করে দিতে বলে। পার্শ্ববর্তীরা তো পুরো অবাক যে এত টাকা খরচ করে চুরি করিয়ে আবার সেটা বিক্রি করে দিয়েছে। এদিকে বাসাবা মদ খেয়ে খেয়ে মাতাল হয়ে অসুস্থ হয়ে পড়েছিল। অবনী দেখতে পেয়ে তার পরিচর্যা করে তাকে সুস্থ করে। আর এদিকে পরবর্তী দিন ব্রেকিং নিউজ আসে, মন্দিরের 600 বছর পুরনো কলসটি চুরি হয়ে গেছে। উত্তম সবাইকে খোঁজ দিতে বলে যে শহরের সব থেকে বেশি পোস্টার কে লাগিয়েছে তাকে টার্গেট করতে হবে। খোঁজ নিয়ে জানা যায় শহরের সব থেকে বড় বিজনেসম্যান মঞ্জুনাথ, যে ঈশ্বরের অনেক ভক্ত। মঞ্জুনাথের সব থেকে কাছের লোক 3 জন। একজন হচ্ছে গোরাপ্পা, যে মঞ্জুনাথের সব অবৈধ কাজ দেখে। মূলত মঞ্জুনাথের যে ল্যান্ডের বিজনেস আছে গোরাপ্পাই সেগুলো দেখে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে এখানে লোকাল থানার সিআই। আর তৃতীয় ব্যক্তি একজন পূজারী, যার কাছে আলোচনা করা ছাড়া মঞ্জুনাথ কোনো কিছুই করে না। সব তথ্য জানার পর উত্তম বলে, আমাদের আগে এই 3 জনকে ফাঁসাতে হবে। এই জন্য প্রথমে গোরাপ্পাকে ফাঁসাতে গুরুকে কাজে লাগানো হয়। গুরু জমি কেনার বাহানায় গোরাপ্পার সামনে কোটি কোটি টাকার ডিল ফোনে করে দিচ্ছিল আর বারবার আরপি বলছিল। সব শুনে গোরাপ্পা জানতে চায় এই আরপিটা কি। গুরু বলে, ওটাই তো আমার মূল বিজনেস, রাইস পুলিং। যার কাছে এটা থাকে সে 1000 কোটির মালিক হয়। সব অসম্ভব সম্ভব হয় তার দ্বারা। তোমার কাছে যদি কোনো পার্টি থাকে আমাকে বলো, সিঙ্গেল পেমেন্টে তোমাকে 10 কোটি টাকা কমিশন দিব। যা শুনে গোরাপ্পা তো লোভে পড়ে যায়। আর অন্যদিকে একটি ধর্মীয় বইতে ওই কলসের ছবি লাগিয়ে কৌশলে ওই পূজারীর কাছে পৌঁছে দেওয়া হয়। আর সেখান থেকে কলসের অলৌকিক ক্ষমতা সম্পর্কে সে জানতে পারে। এদিকে গোরাপ্পা মঞ্জুনাথের সাথে কথা বলে গুরুকে কল করে। এবার বাকি থাকে সিআই। উত্তম নিজেই সিআইয়ের সাথে দেখা করে তার সাথে 10 কোটি টাকায় ডিল করে নেয়। একদিকে উত্তম এদিকে ফেসে আছে, আর অন্যদিকে অবনী উত্তমের পথ চেয়ে দিন পার করছে। যাই হোক, গোরাপ্পারা কল করে জানিয়ে দেয় তারা আগামীকাল ওই কলসের ডিল করবে। তাই প্ল্যান মতো ওই কলস বিক্রি ডিল করতে উত্তম নিজে এক সন্ন্যাসী সাজে এবং সেফটির জন্য উত্তম এক জায়গায় গান আনতে চায়। তবে সেখানে উত্তম ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। গান নিয়ে ফিরে এলে পাশুপতি গানটি নিয়ে নেয়। এরপর মঞ্জুনাথের বাড়িতে যায় তারা। মঞ্জুনাথের সাথে দেখা করে উত্তম এমনভাবে তাকে ধর্মীয় কথা বলতে শুরু করে এবং এটাও বলে যে বর্তমান সিএম সে তো একসময় এমএলএ ছিল, ওর হাতে তখন এরকম আরেকটি জিনিস এসেছিল আর রাতারাতি ও সিএম হয়ে গেছে। উত্তম তাকে বোঝায় রাইস পুলিং এমন একটি জিনিস যে এই কলসের চারিদিকে চাল রাখলে কলস চালকে নিজের দিকে টেনে নেয়। উত্তম মঞ্জুনাথের ব্রেন ওয়াশ করতে শুরু করে, যা শুনে তো পার্শ্বপতি নিজেই অবাক। বাইরে এসে পার্শ্বপতি উত্তমকে বলে, এই ভাষণ শুনলে আমার কাছে টাকা থাকলে আমি কলস কিনে নিতাম। তবে উত্তম চলে যাওয়ার পর মঞ্জুনাথ সবার সাথে কথা বলে এবং একা একা অনেক চিন্তা করে ওই কলস কেনার জন্য উত্তমকে কল করে কনফার্ম করে। এরপর শুরু হয় উত্তমের কথা মতো কলস তৈরির কাজ। তারা কলসটিকে এমনভাবে বানায় এবং এটার উপরে এমন একটি প্রলেপ দেয় যা চুম্বকত্ব তৈরি করে। সাথে চালের সাথে ওই প্রলেপ মিক্স করে চালগুলোকে এমনভাবে তৈরি করে যাতে কলসের কাছে নিলেই চুম্বকত্বের কারণে সেই চালগুলোকে কলস টেনে নিতে পারে।
সকল প্রস্তুতি হয়ে গেলে পরবর্তী দিন শুরু হয় আসল খেলা। প্ল্যান মতো মঞ্জুনাথকে নিয়ে তারা এমনভাবে কলসটাকে দেখায় এবং রাইস পুলিংয়ের প্রসেসটিকে দেখানো হয়, মঞ্জুনাথ ভেবেই নেয় সে অলৌকিক শক্তির কিছু একটা পেয়ে গেছে। তাই চুক্তিমতো টাকা দিয়ে ওই কলসটিকে কিনে নিয়ে যায়। তবে টাকা পাওয়ার পর পার্শ্ববতী চুক্তিমতো এবার উত্তমকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু পার্শ্ববতী চুক্তিমতো কাউকেই কোনো টাকা দিতে রাজি না। এখানে আমরা জানতে পারি পার্শ্ববতী অন্য কোনো প্ল্যান করছিল দেখে উত্তম আগে থেকে গুরুকে পার্শ্ববতীর পিছে লাগিয়ে দিয়েছিল, আর পার্শ্ববতী সেটা জানতে পেরে গুরুকে খুন করেছে। আর এখন এজন্য উত্তম এবং অগ্নিকে খুন করতে চাইছে। তাই উত্তমকে বেঁধে টাকাসহ পার্শ্ববতী অগ্নিকে মারতেও রওনা হয়। অন্যদিকে অগ্নির প্রসব বেদনা উঠেছে। বাসাবা দেখতে পেয়ে অটো ডাকতে যায়, কিন্তু কোথাও কোনো অটো নেই। বাধ্য হয়ে বাসাবা অগ্নিকে বাঁচাতে সাইকেলে করে নিয়ে যেতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই তারা পড়ে যায়। এরপর বাসাবা কোলে তুলে নিয়ে অগ্নিকে হসপিটালে নিয়ে যেতে থাকে। রাস্তার মাঝে একটি কার পেয়ে তার গলায় ছুরি ধরে অগ্নিকে শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে যায়। আর এদিকে পার্শ্ববতী উত্তমকে খুন করার জন্য উত্তমকে দিয়েই নিজের জন্য কবর খোঁড়াচ্ছে। তবে যখন পার্শ্ববতী উত্তমকে শ্যুট করতে যাবে তখনই ঘটে আরেক কাহিনী। পার্শ্ববতীর কাছে যে গানটি ছিল সেটি নকল, আর আসল গানটি রয়েছে উত্তমের কাছে। এখানে আমরা দেখতে পাই উত্তম আগেই বুঝতে পেরেছিল যে পার্শ্ববতী অন্য কোনো প্ল্যান করছে, তাই গুরুকে সে 2টি গান দিতে বলেছিল, আর গুরুকে বলে রেখেছিল পার্শ্ববতীকে যেন সেখানে ঢুকতে না দেয়া হয়। পার্শ্ববতীরা উত্তমকে ধরতে গেলেই উত্তম 3 জনকে শ্যুট করে। আর এদিকে হসপিটালে অগ্নির ছেলের জন্ম হয়। বাসাবা তখন খবর দেওয়ার জন্য হসপিটালের বাইরের ল্যান্ডলাইন থেকে পার্শ্ববতীকে কল করে বিষয়টি জানায়। আর পার্শ্ববতী তখন বলে, উত্তম আবার আমাদের ধোঁকা দিয়েছে, তুই ওর বউ সন্তানকে খুন কর। উত্তম বুঝতে পেরে পার্শ্ববতীর কাছে এলে উত্তমকেও বলে, ও বলল তোর ছেলে হয়েছে, তাই ওদের মারতেও বলে দিয়েছি। শোনা মাত্র উত্তম পার্শ্ববতীকে শ্যুট করে মেরে ফেলে। উত্তম দ্রুত জিপ স্টার্ট করতে গেলে জিপ স্টার্ট হচ্ছিল না। তা বাধ্য হয়ে টাকাসহ জিপটিকে তার নিয়ে যেতে হয়। উত্তম বারবার ওই নম্বরে কল করে এবং জানতে পারে এটি একটি হসপিটালের নম্বর। তাই হসপিটালে গিয়ে জানতে পারে এক লোক তাদের ভয় দেখিয়ে সেখান থেকে নিয়ে গেছে। উত্তম দ্রুত অগ্নিকে খুঁজতে তাদের বাড়ি ওই পাহাড়ে যায়, যেখানে বাসাবাকে দেখা মাত্রই উত্তম মারতে শুরু করে। উত্তম ভেবে নেয় বাসাবা হয়তো তার স্ত্রীর সন্তানকে মেরে ফেলেছে, তাই এক পর্যায়ে শ্যুট করতেও শুরু করে। তবে সবগুলো গুলি মিস হয়ে যায়। হঠাৎ বাচ্চার শব্দ পেয়ে উত্তম খেয়াল করে দেখে অগ্নি বাচ্চা হাতে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই উত্তম বুঝতে পারে বাসাবাই ওদের বাঁচিয়েছে। খুশিতে উত্তম বাসাবাকে জড়িয়ে ধরে এবং জিপ থেকে টাকা এনে বাসাবাকে দিয়ে বলে, এগুলো সবই তোর, তুই নিয়ে যা সব। কিন্তু বাসাবা বলে, যদি টাকার কথা হতো তোর বউ বাচ্চাকে মেরে চলে যেতাম। এই বলে বাসাবা চলে যায় এবং অগ্নিও উত্তমের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। উত্তম এবার বুঝতে পারে এগুলো টাকার দ্বারা হয় না, মনুষ্যত্ব থেকে হয়। তাই সব টাকা ডিসিপির কাছে পৌঁছে দিয়ে একদম খালি হাতে উত্তম অগ্নিও তার ছেলের কাছে ফিরে আসে। আর খালি হাতেই অগ্নি উত্তমকে গ্রহণ করে নেয়। মুভিটিও এখানে শেষ হয়। জীবনে টাকার দরকার আছে, তবে টাকা জীবনের উপরে নয়। টাকার পিছে ছুটতে আমরা জীবনের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করে ফেলছি, আমাদের ভালোবাসাকে হারাচ্ছি। এমন অনেকেই আপনাকে টাকার প্রলোভন দেখাতে আসবে এবং আপনাকে ধোঁকা দিতে চাইবে। তাদের থেকে সাবধান থাকবেন। কখনো লোভে পড়ার আগে, কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবুন, এরপর সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।